সকলকে স্বাগতম জানাই মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছেন প্রত্যক্ষদর্শীদের জবানিতে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড সম্পর্কে। যারা ওই দিন ধানমন্ডির 32 নম্বরে ছিলেন তারা কেমন দেখেছিলেন বঙ্গবন্ধুর হত্যাটা, সেই সম্বন্ধে আজকে আমাদের ভিডিওটা। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। 1975 সালে 15 আগস্ট ভোর 4:30-5টার দিকে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে আক্রমণ করে উচ্চাভিলাষী কতিপয় সেনা কর্মকর্তারা জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এই ঘটনা 1996 সালের 2 অক্টোবর ধানমন্ডি থানা মামলা করেন বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী আবাসিক মহিতুল ইসলাম। তিনি ওই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন তৎকালীন পুলিশের বিশেষ শাখার উপ পুলিশ সুপার ডিএসপি নুরুল ইসলাম, পরবর্তীতে এসপি, বঙ্গবন্ধুর সেনারক্ষী হাবিলদার কুদ্দুস সিকদার, নায়ক সুবেদার আব্দুল গনি, সেনা সদস্য সুরহাব আলী প্রমুখ। এছাড়া বঙ্গবন্ধুর বাড়ির গৃহকর্মী আব্দুর রহমান রমা ও সেলিম প্রত্যক্ষদর্শী। তারা বঙ্গবন্ধু হত্যা মামলায় আদালতে সাক্ষী দেন। তাদের বর্ণনা জানা যায় কি ঘটেছিল সেই রাতে। বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী মহিতুল ইসলাম ঘটনার পর কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর কেউ কিছু করতে পারছে না, চারদিকে থমথমে অবস্থা। কিছুদিন নিশ্চুপ থাকেন তিনি, কিন্তু প্রতিনিয়ত মনে হতো তাকে যে অত্যন্ত নির্মম ও নৃশংস সেই হত্যাকাণ্ড যা তিনি দেখেছেন তার বিচার না হলে সেটা হবে জাতির জন্য কলঙ্কজনক। ঘটনার 21 বছর পর 1996 সালের 2 অক্টোবর তিনি ধানমন্ডি থানায় মামলা করেন। প্রত্যক্ষদর্শী হিসাবে মহিতুল তার জবানবন্দিতে বলেন, তিনি 1975 সালের 14 আগস্ট রাতে বঙ্গবন্ধুর বাড়িতে ঘুমিয়েছিলেন। 14 আগস্ট রাত 8টা-9টার দিকে বঙ্গবন্ধু বাসায় ফেরেন। তার সঙ্গে রক্ষীরাও চলে যান। রাত 1টা পর্যন্ত বঙ্গবন্ধুর বাড়িতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে গল্প করেন। এরপর তিনি শুতে যান। ভোর আনুমানিক 4:30টার দিকে বঙ্গবন্ধুর টেলিফোন অপারেটরকে ফোন দেন। অপারেটর আব্দুল মতিন ফোন ধরেন। মহিতুল ইসলামকে ডেকে তোলেন মতিন। মহিতুল ফোন ধরলে বঙ্গবন্ধু বলেন, সেরনিয়াবাদের আব্দুর রব সেরনিয়াবাদের বাসায় দুষ্কৃতীরা আক্রমণ করছেন, জলদি পুলিশ কন্ট্রোল রুমে লাগা। সঙ্গে সঙ্গে মহিতুল পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ চেষ্টা করেন, কিন্তু লাইন না পাওয়ায় গণভবনে ফোন করেন। সেখানে টেলিফোন রিসিভ করলেও কেউ কথা বলেনি। এ সময় বঙ্গবন্ধু দোতলা থেকে নিচে নেমে আসেন। মহিতুল হেলো হেলো বলে চিৎকার করতে থাকেন। এ সময় বঙ্গবন্ধু মহিতুলের হাত থেকে রিসিভার নিয়ে বলে, আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি। ঠিক সেই মুহূর্তে এক ঝাঁক গুলি জানালার কাঁচ ভেঙে অফিস ঘরের দেয়ালে লাগে। অনর্গল গুলি আসতে থাকে। বঙ্গবন্ধু টেবিলের পাশে শুয়ে পড়েন। মহিতুলকে শুয়ে পড়তে বলেন। কিছুক্ষণ পর গুলি বন্ধ হয়। উপর থেকে বঙ্গবন্ধুর কাজের ছেলে পাঞ্জাবি ও চশমা নিয়ে আসেন। বঙ্গবন্ধু তা পরে তিনি বারান্দায় যান। তিনি বলেন, আর্মি সেন্টি, পুলিশ সেন্টি, এত গুলি চলছে, তোমরা কি করো? এ বলে বঙ্গবন্ধু উপরে উঠে যান। এরপরে শেখ কামাল নিচে বারান্দায় আসেন। তিনি বলেন, আর্মি এবং পুলিশ ভাই, আপনারা আমার সঙ্গে আসেন। বলার সঙ্গে সঙ্গে 3-4 জন কালো ও খাকি পোশাক পরা লোক অস্ত্রসহ শেখ কামালের সামনে এসে দাঁড়ান। ডিএসপি নুরুল ইসলাম ও মহিতুল পেছনে ছিলেন। এ সময় মেজর বজলুল হুদা শেখ কামালকে গুলি করেন। শেখ কামাল পড়ে গিয়েও বলেন, আমি শেখ মুজিবের ছেলে শেখ কামাল। ওরা সঙ্গে সঙ্গে কামালকে আবার গুলি করেন। তিনি সেখানেই মারা যান। ডিএসপি নুরুল ইসলাম ও মহিতুলকে চুল ধরে টেনে নিয়ে বাড়ির মূল ফটকে লাইনে দাঁড় করানো হয়। সেখানে পুলিশের লোক ও টেলিফোন অপারেটর মতিনকেও
দাঁড় করিয়ে রাখা হয়েছিল। বঙ্গবন্ধুর ভাই শেখ নাসিরকেও সেখানে দাঁড় করানো হয়। রান্নাঘর থেকে বুড়ি গৃহকর্মী ও রাখাল আজিজকেও নিয়ে আসা হয়। অস্ত্রধারী লোকেরা গুলি করতে করতে উপরে ওঠে। এ সময় বঙ্গবন্ধুর উচ্চ কণ্ঠে শোনা যায়, মূল ফটকের লাইনে দাঁড় করে রাখা হয়। শেখ নাসির খুনিদের বলেন, স্যার, আমি তো রাজনীতি করি না, আমি ব্যবসা বাণিজ্য করে খাই। তখন পাশে দাঁড়ানো একজন অস্ত্রধারী বলেন, শেখ মুজিব ইজ বেটার দেন নাসের। আর একজন বলে, ঠিক আছে, নাসের সাহেব পাশের রুমে গিয়ে বসেন। নাসের পাশের কক্ষে যান। একটু পরই তাকে সেখানে গুলি করে হত্যা করা হয়। মৃত্যুর আগে শেখ নাসের পানি চান, কিন্তু তাকে পানি না দিয়ে মৃত্যু নিশ্চিত করতে আবারও গুলি করা হয়। তিনি মারা যান। এ সময় শিশু রাসেল ও গৃহকর্মী রমাকে নিচে নিয়ে আসা হয়। শিশু রাসেল রমা ও মহিতুলকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন। সে বলে, ভাইয়া আমাকে মারবে না তো? পরে খাকি পোশাক ধরে একজন জোর করে রাসেলকে নিয়ে যায়। রাসেল মায়ের কাছে যেতে চায়। মায়ের কাছে নেওয়ার কথা বলে তাকে ভেতরে নিয়ে যায়। একটু পরে গুলির শব্দ শোনা যায়। এদিকে উপরের তলায় বঙ্গবন্ধু, শেখ ফজিলুদ্দিন, শেখ জামাল, শেখ কামালের স্ত্রী সুলতানা, শেখ জামালের স্ত্রী রুজি ও এসবির একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে ঘাতকেরা। মুহিতুল তার জবানবন্দিতে বলেন, মেজর ফারুক, মেজর নূর, মেজর ডালিম, মেজর ফজলুল হুদাকে তিনি হত্যাকাণ্ডের সময় অন্যদের সঙ্গে ৩২ নম্বরের বাড়িতে দেখেছেন। হত্যাকাণ্ড শেষ হওয়ার পর বাড়ির মূল ফটকের কাছে ফজলুল হুদা মেজর ফারুককে বলেন, অল আর ফিনিশড। পুরো ঘটনার সময় বঙ্গবন্ধুর বাড়ির সামনের দিকে ট্যাঙ্ক যাওয়া আসা করে। ট্যাঙ্কের উপরে সেনাবাহিনীর লোকজন ছিল। অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নুরুল ইসলাম তৎকালীন ডিএসবির প্রোটেকশন ফোর্স হিসেবে বঙ্গবন্ধুর বাসায় গার্ডদের চার্জে ছিলেন। সাক্ষ্য বলেন, 14 আগস্ট দিবাগত রাত আনুমানিক 1টার সময় তিনি ও একজন পুলিশ সার্জন বঙ্গবন্ধুর বাসভবনের নিচের তলায় বৈঠকখানায় বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় বঙ্গবন্ধুর পিএ কাম রিসেপশনিস্ট মহিদুল ইসলাম সেখানে ছিলেন। ভোর আনুমানিক 5টার সময় দোতলা থেকে বঙ্গবন্ধুর গলার আওয়াজ শুনতে পান তিনি। এরপর মহিতুলের বর্ণনা অনুযায়ী তিনি ঘটনার বর্ণনা দেন। হত্যার আগে বঙ্গবন্ধু খুনিদের প্রশ্ন করেন, তোরা কি চাস? এমন বর্ণনা এসেছে বঙ্গবন্ধুর বাড়িতে কাজ করে আব্দুর রহমান শেখ রমার সাক্ষ্য থেকে। বঙ্গবন্ধুর নিচে নামার পর আবার উপরে ওঠা বর্ণনা দিয়ে রমা বলেন, একসময় বঙ্গবন্ধু তার শোয়ার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণের জন্য গোলাগুলি থেমে যায়। এরপর বঙ্গবন্ধু বের হন। তাকে খুনিরা ঘিরে ধরে। বঙ্গবন্ধু বলেন, তোরা কি চাস? আমারে কোথায় নিয়ে যাবি? খুনিরা বঙ্গবন্ধুকে সিঁড়িতে নিয়ে যায়। সিঁড়ির 2-3 ধাপ নেওয়ার পর তাকে গুলি করা হয়। রমা তখন বঙ্গবন্ধুর পিছনে ছিলেন। খুনিরা তাকে জিজ্ঞেস করেন, তুই কে? রমা উত্তর দেন, তিনি এ বাসায় কাজ করেন। তাকে তারা বলেন, তুই উপরে যা। রমা উপরে গিয়ে বেগম মুজিবকে বলেন, আম্মা আর্মিরা সাহেবকে গুলি করেছে। বেগম মুজিব এ সময় বাড়ির অন্য সবাইকে নিয়ে বাথরুমে আশ্রয় নেন। পরে বেগম মুজিব বলেন, মারলে সবাই একসঙ্গে মরব, তোরা বের হইয়া। এর আগে খুনিরা বেগম মুজিবের কক্ষে ধাক্কা মারে। বেগম মুজিব বের হয়ে আসেন। সবাই তখন তাকে নিচে নামানোর চেষ্টা করে। বঙ্গবন্ধু লাশ দেখে তিনি চিৎকার করে বলেন, আমি নিচে যাব না, আমাকে এখানেই মেরে ফেলো। এরপর সবাইকে দোতলায় নিয়ে যায়। সবাইকে গুলি করে হত্যা করা হয়। সেই দিন বঙ্গবন্ধুর বাসভবনের আরেক গৃহকর্মী সেলিম শয়নকক্ষের সামনের করিডোরে ঘুমিয়েছিলেন। গুলির শব্দে তিনি শেখ কামালের কক্ষের বাথরুমে আশ্রয় নেন। উকি দিয়ে ঘটনা দেখতে গেলে তাকে টেনে বাইরে এনে গুলি করা হয়। তাকে টেনে বঙ্গবন্ধুর সামনে নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধু এ সময় বলেন, ছেলেটি অনেক দিন আমার কাছে আসে, তাকে গুলি করলো, তোরা কেন বেয়াদবি করছিস? এরপরে বঙ্গবন্ধুকে গুলি করা হয়। নারীদের আত্মচিৎকার। বঙ্গবন্ধু হত্যার পর বেগম মুজিব সহ বাড়ির নারীদের নিচে নামানোর চেষ্টা করা হয়, কিন্তু বেগম মুজিব সিঁড়িতেই তাদের মারতে বলেন। খুনিরা এ সময় তাদের নিয়ে বঙ্গবন্ধুর শয়নকক্ষে নিয়ে যান। এরপর তাদের গুলি করা হয়।
এ সময় আত্মচিৎকার শোনা যায়। মহিতুল তার জবানবন্দিতে বলেন, নারীদের আহাজারি আর আত্মচিৎকারও তিনি শুনেন, কিন্তু এসব খুনিদের মন গলাতে পারেনি। কুদ্দুস শিকদার, সেলিম, রমা, নুরুল ইসলাম ও তাদের সাক্ষ্য বাড়ির মহিলাদের চিৎকারের বর্ণনা দেন জবানবন্দিতে। বঙ্গবন্ধুর সেনারক্ষী হাবিলদার কুদ্দুস শিকদার বলেন, তিনি ওই রাতে ৩২ নম্বরে ছিলেন। বঙ্গবন্ধুকে সিঁড়িতে নেওয়ার পর তিনি খুনিদের প্রশ্ন করার সময় মেজর নূর ও মেজর বজলুল হুদা ইংরেজিতে কি যেন বলেন। তাদের হাতে থাকা স্ট্যান্ডগান দিয়ে বঙ্গবন্ধুকে তারা গুলি করেন। আজিজ পাশা ও রিসালাত মুসলিম বেগম মুজিব, শেখ কামাল, সুলতানা কামাল, রুজি জামালকে গুলি করে হত্যা করে। যখন গুলি করা হয় তখন বঙ্গবন্ধু পরনে লুঙ্গি, গায়ে পাঞ্জাবি, চোখে চশমা, হাতে সিগারেটের পাইপ ও একটি ম্যাচ ছিল। কুদ্দুস শিকদার তার জবানবন্দিতে এসব কথা বলেন। বঙ্গবন্ধু তার পরিবারের সবাইকে খুন করার পর সেনা জওয়ানরা ওই বাড়ির আলমারি ও আসবাবপত্র তছনছ করে বিভিন্ন স্থান থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। আলমারির ড্রয়ার খুলেও জওয়ানরা কিছু মালামাল নেয়। সুবেদার মেজর আব্দুল ওহাব জোয়াদ্দার জওয়ানদের সঙ্গে ছিলেন। তিনি একটি ব্রিফকেস, সোনার গহনা, বিদেশি মুদ্রা, রেডিও, টেলিভিশন নিয়ে নিচে থাকা একটি গাড়িতে তুলেন। অন্য জিনিসপত্র অন্য জওয়ানরা বেগে করে নিয়ে যায়। ওই বাড়িও লাশ পাহারা দেওয়ার জন্য কুদ্দুস শিকদারকে রেখে যান। এর মধ্যে কর্নেল জামিলের লাশ একটি গাড়িতে করে ওই বাড়িতে আনা হয়। এই মামলার আসামি লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, সুলতানি শাহরিয়ার রশিদ খান, মহিউদ্দিন আটলারি, তাহেরউদ্দিন ঠাকুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। প্রত্যেকে বঙ্গবন্ধুর হত্যার পরিকল্পনায় জড়িত ছিলেন। ওই রাতে বিভিন্ন অপারেশনেও ছিলেন তারা। তবে তারা বঙ্গবন্ধুকে ঠিক যখন হত্যা করা হয় তখন উপস্থিত ছিলেন না, আগে পড়েছিলেন।